আধিপত্য, ভাষা আন্দোলন ও ১৯শে মে, এই আমি বিষয়টা নিয়ে ভেবেছিলাম বলবো। বিষয়টা জটিল। জটিল বলে বিষয়টাকে এড়িয়ে যাওয়ার কথা আসলে আমি বলছি না। জটিল বিষয়টাকে, জটিলতাটাকে মুখোমুখি হওয়া জটিলতার, সেটাই আমি চাইছি, এবং জটিলতাকে জটিলতা দিয়েই মুখোমুখি হতে হয়। আধিপত্যের মধ্যে দুটো তিনটে একাধিক বিষয় থাকে। যদি খুব বড় করে বলি, খুব গোদাভাবে ভাগ করি, একটা দিক হলো এই আধিপত্যের পীড়নের দিক, বল প্রয়োগের দিক। আমি কারোর ওপর বল প্রয়োগ করতে চাইছি, আমি কারোকে পীড়ন করে আমার অধীনে আনতে চাইছি, সেটা একটা আধিপত্যের দিক। আরেকটা গুরুত্বপূর্ণ দিক এই আধিপত্যের মধ্যে থাকে, সেটা হলো যে কনসেন্ট ম্যানুফ্যাকচার করা, অর্থাৎ আমি তার মতটাকে আমার পক্ষে নিয়ে আসছি। এইটা কিভাবে বিষয়টার মধ্যে থাকে? দুই, ভাষা আন্দোলন। একটু দ্রুত হয়ে যাবে আমাকে, যেহেতু অনেকটা সময় আমি নষ্ট করেছি। আমি লজ্জিত এবং সবার কাছে, এবং বিশেষ করে বিশ্বজিতের কাছে। ভাষা আন্দোলন বিষয়টা দেখো, ভাষা বিজ্ঞানের জায়গা থেকে যদি আমরা দেখি, তার একাধিক অনেক রকমভাবে ভাষা আন্দোলনকে বলা যায়। একটা হচ্ছে ভাষা সংস্কার আন্দোলন। সংস্কার আন্দোলন মানে কোনো ভাষার কোনো লিপি, কোন লিপিতে সেই ভাষাটি লেখা হবে তা নিয়ে আন্দোলন কেউ করতে পারে, সেটি ভাষা সংস্কার আন্দোলন। তোমরা জানো, মণিপুরি থেকে শুরু করে ককবরক, সাঁওতালি ইত্যাদি ভাষাগুলোর ক্ষেত্রে অলচিকি লিপি ইত্যাদি ইত্যাদিগুলো, এইগুলো নিয়ে এই আন্দোলনগুলো বলা যেতে পারে যে লিপির বিষয়ে আন্দোলন, লিপি পরিবর্তনের আন্দোলন। কখনো ভাষা আন্দোলনের বিষয়টা থাকে হচ্ছে বানান বিধি পরিবর্তন। আমি যে বানানে লিখছি তুমি সে বানানে লিখবে না, কেন পরিবর্তন করা উচিত? সেইগুলোকে আমরা ভাষা সংস্কার আন্দোলন বলি। সেইগুলো এক ধরনের আন্দোলন। আরেক ধরনের আন্দোলন হয় ভাষার, সেটি হচ্ছে ভাষা স্বীকৃতির আন্দোলন। ভাষার স্বীকৃতির আন্দোলন মানে আমার ভাষা, সেটিকে আমি কখনো কখনো জাতীয় স্তরে স্বীকৃতির দাবি করতে পারি, কখনো কখনো রাজ্যের স্তরে স্বীকৃতির দাবি করতে পারি, কখনো আমি আঞ্চলিক বা জেলার স্তরে স্বীকৃতির দাবি করতে পারি। এই এই যে স্বীকৃতির দাবিতে আন্দোলন, এই স্বীকৃতির দাবিতে আন্দোলনের একটি ধরন হলো, বা একটি রূপ হলো এই ১৯শে মের আজকের যে ভাষা আন্দোলনের, যে আজকে তোমরা যে উপলক্ষে এই লাইভ করেছো তোমরা, যাতে আমি খুবই ব্যর্থ হয়ে এতক্ষণ পরে ঢুকলাম। এই যে স্বীকৃতির দাবিতে আন্দোলন, এই স্বীকৃতির দাবিতে আন্দোলনগুলো কেন হয়, সেই জায়গা থেকেই আমি দু একটা ভেবেছিলাম আজকে উদাহরণ দেব, এবং উদাহরণ দিয়ে আমি নির্দিষ্টভাবে ১৯শে মে বিষয়ে কথা বলার অনেক মানুষ আছেন আমার থেকে, যারা অনেক ভালো জানেন বরাক উপত্যকা, আসাম এবং আসামের বাইরেও নির্দিষ্টভাবে ১৯শে মে ১৯৬১ বা তার আগে বা তার পরবর্তী কী ঘটনাবলী ইত্যাদি। আমি এক সাধারণ জায়গা থেকে বিষয়টাকে দেখতে চাইছিলাম, বা আজকে বলবো ভেবেছিলাম, সেগুলো চেষ্টা করি বলতে। সাধারণ বিষয় বলতে এই ১৯শে মের একটি বিশেষ দিক আছে। সেই বিশেষ দিকটি হলো বিশেষ তাৎপর্য, সেটি বরাক উপত্যকার বাঙালির বা আসামে অবস্থিত যারা বাংলা ভাষাভাষী তাদের কাছে একটি বিশেষ তাৎপর্যের দিন আজকের দিনটি। কিন্তু এর একটি সাধারণ তাৎপর্য আছে, যে সাধারণ তাৎপর্যের দিকটাকে আমি তুলে ধরতে চাইছি। আমি নির্দিষ্টভাবেই বরাক উপত্যকার বা আসামের বাঙালিদের বা বাংলা ভাষাভাষীর কথা বললাম, তার কারণ হচ্ছে আসামের বাইরে যারা বাংলা ভাষাভাষী মানুষ, তারা কিন্তু, বিশেষ করে যদি বলি আমি পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষ, নির্দিষ্টভাবে যে অস্তিত্বের সংকটে আসামের বাংলা ভাষাভাষী মানুষ পড়েছিলেন বা এখনও আছেন নানানভাবে, নানান কারণে, সে অস্তিত্বের সংকটে পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষ পড়েননি। ফলে ১৯শে মের নির্দিষ্ট তাৎপর্য, নির্দিষ্ট আবেগ, নির্দিষ্ট জায়গাটা আবশ্যিকভাবেই বরাক উপত্যকা বা আসামের বাঙালিদের ক্ষেত্রে যে অর্থে আসে,
পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের অন্য প্রান্তের বাংলা ভাষাভাষী মানুষদের ক্ষেত্রে সে অর্থে থাকে না। সেটা একটা দিক। আমি সাধারণ দিক যেটা, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ, সেটি হলো এর আধিপত্যের বিরোধিতার দিক। আধিপত্যের বিরোধিতার দিকটি কি, সেই জায়গাটাকে নিয়ে আমি, যে অল্প সময় আছে, কতক্ষণ সময় আছে, মোটামুটি আধ ঘন্টা 35 মিনিট সময় আছে, আমি সেটা নিয়ে বলবো। এই যে আধিপত্যের বিরুদ্ধে, আধিপত্যকামী মানসিকতার বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, এক্সপ্যানশনিজম বা আমি গিলে খেতে চাইছি তোমাকে, তার বিরুদ্ধে যে আন্দোলনগুলো, সেটি শুধু ভাষার ক্ষেত্রে নয়, যে কোনো সংখ্যাগুরু যখন আগ্রাসী মনোভাব নেয়, তখন যারা সংখ্যালঘু, সেটি ভাষিক, ধর্মীয় সম্প্রদায়, যে কোনো বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই সত্যি, তখন তার মধ্যে দিয়ে সেই আধিপত্যকামিতার বিরুদ্ধে, সেই আগ্রাসনের বিরুদ্ধে এক ধরনের একটা আন্দোলনের প্রচেষ্টা দেখা যায়। ভারতবর্ষের ক্ষেত্রে আমি 2-3টে জিনিসকে তোমাদের এখানে আমি আজকে নিয়ে আসবো, যেগুলো তুলনায় কম আলোচিত হয়, কিন্তু যেটি আসামের এই 19 মে আন্দোলনের ক্ষেত্রে আমার মনে হয় খুবই আলোচনা করা উচিত, মিলের জায়গা থেকে। না হলে আমি কেন আজকে 19 মে পালন করব? আবেগের জায়গায় আমি করতে পারি, আমি 11টা মোমবাতি জ্বালাতে পারি, আমি গিয়ে মালা দিতে পারি, সেটা একটি নির্দিষ্ট আবেগ। আজকে কি তার আলাদা করে কোনো প্রয়োজন আছে? এই প্রশ্নটার আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আসলে। এই যে ভাষানীতি এবং রাষ্ট্র, এটাকে নিয়ে আমি যদি দেখি, খুব আজকে সময়টা আমার কারণে কমে গেল বলে আমি প্রাক ঔপনিবেশিক ভারত রাষ্ট্র এবং সেখানের ভাষানীতি নিয়ে খুব বেশি কিছু বলছি না। ঔপনিবেশিক ভাষানীতিতেও আমি শুরু করি 20 শতাব্দী থেকে। যদি বলা যায় ভাষা বিষয়ে সচেতনতা, ভাষিক পরিচিতি, এই বিষয়ে সচেতনতার বিষয়টা কিন্তু শুরু হলো 20 শতাব্দীর শুরুর দিক থেকে। মূলত বলতে পারো যে বঙ্গভঙ্গ আন্দোলন 1905, বাংলা ভাষাভাষী যারা মানুষ আছেন তাদেরকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছেন ইংরেজরা। তার বিরুদ্ধে যে লড়াই, তার বিরুদ্ধে তোমরা জানো, আমরা সবাই জানি, রবীন্দ্রনাথের ভূমিকা থেকে বিভিন্ন বুদ্ধিজীবী বাঙালিদের, ব্যাপক বাঙালির ভূমিকা। এখানে একটা তথ্য জানিয়ে রাখি, সেখানে কিন্তু বঙ্গভঙ্গের পক্ষে প্রচুর বাংলা ভাষাভাষী মানুষ ছিলেন, বিশেষত মুসলিমরা। তার কারণ আছে, আজকে সেখানে এইখানে সেই আন্দোলনের কথা, এগুলো মানে বঙ্গভঙ্গ আন্দোলনের কথা কেন, কি উল্টো দিক, সেটা বলার খুব জায়গা নেই। কখনো পরে কথা উঠলে সেগুলো নিয়ে বলা যেতে পারে। ইতিহাসের চর্চা যদি করো তাহলে তোমরাও জানতে পারবে। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ভাষাকে কেন্দ্র করে জাতিসত্তা, এক ধরনের গোষ্ঠীগত বোধ, এই বোধের জায়গা থেকে নিজস্বতা, এই বিষয়টা কিন্তু 20 শতকের শুরু থেকে আমরা আমাদের এখানে দেখতে পাই অনেক শেপড ওয়েতে, অনেক নির্দিষ্টভাবে এটা একভাবে শেপ পাচ্ছে। ধরো কংগ্রেসের বিভিন্ন যে অধিবেশনগুলো হচ্ছে প্রাক স্বাধীনতা 47 পূর্ববর্তী, সেখানে কিন্তু ভাষার প্রশ্নটা সামনে আসছে। লখনৌ অধিবেশন থেকেই সামনে আসছে কি হবে নতুন রাজ্য, কংগ্রেসের কমিটিগুলো কি হবে, সেইখানে যখন এই প্রশ্ন আসছে, আমরা ইতিহাস পড়লে তোমরাও দেখতে পাবে যে 1920 সালে নাগপুরে যে কংগ্রেসের অধিবেশন হচ্ছে, সেইখানে মানে কংগ্রেস যে 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 গ্রহণ করছে যে প্রস্তাব, সেখানে বলা হচ্ছে যে লিঙ্গুইস্টিক প্রভিন্স হবে। লিঙ্গুইস্টিক প্রভিন্স মানে ভাষাগত রাজ্যের পক্ষে কংগ্রেসে প্রস্তাব গৃহীত হচ্ছে। কেউ কেউ বিরোধিতা করছেন, আইনিবেশন বিরোধিতা করছেন, কিন্তু কংগ্রেস সামগ্রিকভাবে এটিকে গ্রহণ করছে। তার মানে যে স্বাধীনতা যখন হবে তখন ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হবে। এটি কিন্তু তখন কংগ্রেস মানে তো কোনো দল নয়, তখন কংগ্রেস মানে মঞ্চ, সবাই আছে সেখানে। মূলত সবাই বলতে মানে আমি অ্যাবসলিউট অর্থে বলছি না, আমি মেইন স্ট্রিম বলছি। মূলত যারা স্বাধীনতা সংগ্রামী তাদের মূল অংশটাই আছে তার মধ্যে। তারা এটি মেনে নিচ্ছেন যে যে নতুন যে রাজ্য হবে স্বাধীনতার পর, বা আমরা আজকে যে ধরনের রাজ্যের কল্পনা করছি, সেগুলো ভিত্তি হবে ভাষা, নির্দিষ্ট ভাষার ভিত্তিতেই রাজ্য গঠন হবে।
আমার বক্তব্য এই যে আজকে তারপর থেকে যত গণ্ডগোল, যত সমস্যা, তার বীজ কিন্তু একভাবে লুকিয়ে আছে সেখানে। তার কয়েকটা উদাহরণ আমি দু একটা বলতে বলতে যাব, তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকে 19শে মে কীভাবে দেখবো, এই 19শে মেকে কীভাবে আজকে বুঝবো। আজকে এই স্বীকৃতির দাবিকে আন্দোলন না হলে আমার যারা রাজবংশী ছাত্র আছে এখানে, কেউ কেউ এখানে অনেকে দেখছেও, ধরা যাক তাদের দিক থেকে একটা দাবি আছে যে বাংলার, তাদের ভাষাটা বাংলা নয়, তাদের ভাষার স্বীকৃতি চাই, এই স্বীকৃতির দাবিতে আন্দোলন এই যে চলছে, এই গোটাটাকে আজকে বুঝবো না যদি না আমি ইতিহাসটাকে একভাবে দেখি। যাই হোক, আবার আমি ফিরে যাই কংগ্রেসের অধিবেশন, নাগপুর অধিবেশন 1920 সালে রেজলিউশন নিচ্ছে যে আমরা লিঙ্গুইস্টিক প্রভিন্সের পক্ষে। এইবার কি হতে হতে যাচ্ছে দু একটা জিনিস বলি। এখানে আমি দক্ষিণ ভারতের একটি আন্দোলনের কথা বলবো। তামিলনাড়ুতে দক্ষিণ ভারতে যে ভাষার আন্দোলন, ব্যাপকভাবে ভারতবর্ষে যে আন্দোলন দিয়ে আসলে ভাষা আন্দোলন শুরু হয়েছিল, সেটির কথা কিছুটা বলা প্রয়োজন এখানে। দক্ষিণ ভারতে একটা আন্দোলনের প্রেক্ষিত, মূল যে প্রেক্ষিত দক্ষিণ ভারতীয় আন্দোলন, সেই প্রেক্ষিত ছিল হচ্ছে উত্তর ভারতীয় ব্রাহ্মণ্যবাদী আর্য সংস্কৃতির বিরুদ্ধে এক ধরনের অনার্য দ্রাবিড় অব্রাহ্মণ্যবাদীদের আন্দোলন, যে আন্দোলনের গুরুত্বপূর্ণ পর্যায় 1915 সাল থেকে শুরু হয়। তার কয়েকটা জায়গা আমার বলা প্রয়োজন তোমাদের কাছে, সেই জায়গাগুলো আমি দু একটা আমি এখানে রেখেছি, সেইটা আমি একটু বলি তোমাদেরকে। এই যে 1908 থেকে 1915 এই পর্যায়ে তার ভিত্তিগুলো তৈরি হতে থাকে এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে অব্রাহ্মণ্যবাদী এই আন্দোলনের, অনার্য দক্ষিণ ভারতীয় এই যে অস্মিতা, এই যে আইডেন্টিটি, এই আইডেন্টিটিকে নিয়ে আসা সামনে শুরু হয়। এটি চূড়ান্ত জায়গায় কোন সময় যায়? যখন মাদ্রাজ লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশনে 1937 সালে, এবং সেইখানে অব্রাহ্মণ প্রার্থী টি.এম. নায়ার সে হেরে যায় ব্রাহ্মণ প্রার্থী শ্রীনিবাস শাস্ত্রীর কাছে। এই যে হেরে যাওয়ার জায়গা থেকে যে ওখানকার যে আন্দোলনের মানুষজন তারা ঐক্যবদ্ধ হন, এবং ওয়েস্ট কোস্ট স্পেকটেটর সেখানে তারা লিখছেন যে হোম রুল যা মেনে নিয়েছে কংগ্রেস তা আসলে ব্রাহ্মণ রুল, ব্রাহ্মণ্যবাদীদের রুল। সেই ব্রাহ্মণ্যবাদীদের রুলের বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদীদের শাসনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই জায়গা থেকে টি.এম. নায়ার এবং ত্যাগরাজ চেট্টির নেতৃত্বে 1916 সালে সাউথ ইন্ডিয়ান পিপলস অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে, তারা আন্দোলন তৈরি করছে। সেইখানে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় ঘটে। কি? জাস্টিস পার্টিকে হারিয়ে কংগ্রেস 1937 সালে ক্ষমতায় আসছে। ক্ষমতায় এসে প্রস্তাব দিচ্ছে শ্রী রাজাগোপালাচারী, ওখানকার যিনি মন্ত্রী হিসেবে নির্বাচিত হন, তিনি প্রস্তাব দিচ্ছেন যে দক্ষিণ ভারতের উচ্চ বিদ্যালয়গুলোতে, হাই স্কুলে হিন্দি বাধ্যতামূলক করতে হবে এবং সংস্কৃতকে জনপ্রিয় করতে হবে। কেন? কারণ গান্ধীজির তৎকালীন কংগ্রেসের যে স্বদেশী ভাবনা, যে ভারতবর্ষের একটি স্বদেশী ভাবনা থেকে একটি নির্দিষ্ট ভাষা থাকবে, আমাদের গোল্ডেন পাস্ট, সেইখান থেকে সংস্কৃতকে আবার তার পুরনো জায়গায় স্থাপিত করতে হবে, তার যে গোল্ডেন পাস্ট সেই জায়গা থেকে, এই জায়গা থেকে এই প্রস্তাব দেওয়া যায় এবং তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়, হিন্দি বিরোধী আন্দোলন গোটা দক্ষিণ ভারত জুড়ে। 1938 সালে আন্দোলন ব্যাপকতা পায়। আমি তথ্যগুলো বলে যাচ্ছি। 1 জুন থেকে আন্দোলন ব্যাপকভাবে বেড়ে চলে, 3রা জুন ব্যাপক গ্রেপ্তার হয়, কিন্তু সেটা চলতে থাকে। 11 জুন পর্যন্ত পিকেটিং চলে। রাজাগোপালাচারীর কাছে নানান প্রস্তাব যায়, কিন্তু রাজাগোপালাচারীর কাছে এই যে সমস্যা, ভাষাভিত্তিক যে সমস্যা, এটি তার কাছে কিন্তু ভাষার সমস্যা ছিল না বা অস্মিতার সমস্যা ছিল না। দক্ষিণ ভারতীয় অস্মিতার বিষয় হিসেবে তিনি এটিকে দেখেননি। এই বিষয়টিকে তিনি দেখেছিলেন রাজাগোপালাচারী নিছক আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে। এটি কিন্তু তোমরা বুঝতে পারবে আসামের 1960-61 আন্দোলনের সঙ্গে এই মেলানোর জায়গাটা থেকে। এবং এই যে রাজাগোপালাচারীর যে অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউডের জায়গা থেকে কংগ্রেস ছেড়ে কিন্তু বহু মানুষ সেইখানে বেরিয়ে আসে, এবং এই বেরিয়ে আসার মধ্যে দিয়ে কংগ্রেস বিরোধী এবং কংগ্রেসের মধ্যে বেরিয়ে আসার মধ্যে দিয়ে 1944 সালে সেই বিখ্যাত সংগঠন দ্রাবিড় কাজাগাম বলে, যে সংগঠন ইংরেজিতে বললে দ্রাবিড়িয়ান ফেডারেশন, এই সংগঠনটি তৈরি হয়, যা পরবর্তীকালে 1949 সালে ডিএমকে বা দ্রাবিড় মুন্নেট্টা কাজাগাম বলে সংগঠনটির মধ্যে দিয়ে তার রূপ পাবে, সে নির্বাচনে দাঁড়াবে।
এই যে আইডেন্টিটি পলিটিক্স ভারতবর্ষে সত্তার আন্দোলন, সেই সত্তার আন্দোলনে ভাষাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ জায়গা প্রাক স্বাধীনতা আমলেই হয়েছিল, এবং সেটি হয়েছিল কিন্তু দক্ষিণ ভারতের সূত্রে। খুব গভীরে আমি সময়টা আগে যদি পেতাম তাহলে পরপর আমি কতগুলো জিনিস বলেও যেতে পারতাম কীভাবে সে আন্দোলন যায়। এরপর কি হলো? এরপর হচ্ছে 47 সালে স্বাধীনতা এলো, 48 সালে নতুন করে কি হবে আমাদের, সেই জায়গা থেকে নানান রূপ। আমি এইখান থেকে একটু জাম্প করছি, আমি জাম্প করে চলে আসছি হচ্ছে কারণ যেহেতু আমাদের সময়টার জায়গা থেকে এই ভাষার প্রশ্নেই ভারতবর্ষ প্রথম শহীদ হচ্ছেন 1952 সালে, যখন যে বছরে ফেব্রুয়ারি মাসে পূর্ব পাকিস্তানে শহীদ হচ্ছেন বাংলা ভাষার জন্য একদল মানুষ। সেই সময় ভারত শ্রীরামুলু অন্ধ্রপ্রদেশের দাবিতে অনশন করে, যতীন দাসের পরে এটি রেকর্ড, 52 দিন অনশন করে তিনি শহীদ হচ্ছেন ভাষার ভিত্তিতে। এটি তাকে ভারতবর্ষের আমরা সে অর্থে স্বাধীন ভারতের প্রথম ভাষা শহীদ হিসেবে বলতে পারি। কেন হচ্ছেন তার কারণ 50-এর যে ভাষানীতি, সেই ভাষানীতিতে কতগুলো কথা বলা হয়েছিল। যে ভাষানীতি সেইখানে বলা হয়েছিল যে ভারতবর্ষের ভাষা কী হবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে, এরকম একটা খুব ছোট করে বলছি সরল করে সময় কম বলে, যে সরকারি ভাষা হিসেবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি থাকবে, আর এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যের কাজকর্মও চালানো ইংরেজিতে হবে, তার পাশাপাশি সাবসিডিয়ারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দিকে ব্যবহার করা হবে 15 বছর পর গিয়ে, অর্থাৎ 1965 সালে গিয়ে ইংরেজির জায়গা নেবে হিন্দি, এবং ধীরে ধীরে হিন্দি হয়ে উঠবে প্রধান ভাষা। এই যে জায়গাটা, এটা কিন্তু পুরো গোটা দক্ষিণ ভারত এটা মেনে নেয়নি। এই মেনে না নেওয়ার জায়গা থেকে গোটা দক্ষিণ ভারতের আন্দোলন, সেই আন্দোলনের কিছু কিছু জায়গা আমি তোমাদের দু একটা জায়গা বলি। সেটা হচ্ছে যে কি হবে এই ল্যাঙ্গুয়েজ কমিশন। একটু সময়ের জন্য আমি একটু কেটে কেটে গুলিয়ে যাচ্ছে, তাও আমি দু একটা কথা বলি, সময়টা আমি দেখে নিলাম। এই যে আমি এইখানে আবার ব্যাক করব লিঙ্গুইস্টিক স্টেটে প্রশ্নটায়, এই জায়গাটা বলে নিয়ে 1957 সালের থেকে এই যে 56 সালের যে প্রপোজাল, কারণ 56 সালে ফার্স্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন তৈরি হয়, বিজি খের তার চেয়ারম্যান ছিলেন। তিনি বলেন যে হিন্দি কম্পালসারি করা উচিত। এবার হিন্দি কম্পালসারি করা উচিত কিনা তা নিয়ে পার্লামেন্টে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি হয়। তারাও বলেন যে ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকবে, এবং ওই 65 সালে গিয়ে এটা ধীরে ধীরে চেঞ্জ হবে এই জায়গাটা। এর বিরুদ্ধে 1957 সাল থেকেই কিন্তু দক্ষিণ ভারতে ব্যাপক আন্দোলন শুরু হতে থাকে, এবং এই আন্দোলনকে তারা বলেন উত্তর ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। এবং এই আন্দোলন চলতে চলতে কি হয়, 1965 সালের, আমি দ্রুত করে দিচ্ছি, ডিটেইল বলছি না, 1965 সালের, এর মধ্যে 1964 সালে নেহেরু মারা যান। 1965 সালের 26শে জানুয়ারি থেকে নতুন ভাষানীতি লাগু হওয়ার কথা ছিল, প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস আজকে বুঝতে পারছো যে আজকেও যেমন দিল্লিতে হয় প্রত্যেকটা রাজ্যের ক্যাপিটাল, সেখানে বড় করে পালন করা হয়। আজকে স্বাধীনতার এত বছর পর প্রজাতন্ত্র দিবসের উন্মাদনা কিছু কমলেও 1965 সালে কিন্তু ব্যাপক উন্মাদনা ছিল। আমার মনে আছে আমরাও ছোটোবেলায় কিন্তু যখন টিভি এলো, টিভিতে কিন্তু প্রজাতন্ত্র দিবসের প্যারেড সকালবেলা সারা সকাল দেখতাম, প্রাইড, নিজেদের গর্ব অনুভব করার জন্য। ফলে সেই রকম একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে বয়কটের ডাক দেওয়া হয় মাদ্রাজে 1965 সালের 25শে জানুয়ারি থেকে। 25শে জানুয়ারিতে গিয়ে মাদ্রাজে সেই প্রজাতন্ত্র দিবসের প্যান্ডেল এবং ডেকোরেশন গোটা জ্বালিয়ে দেওয়া হয়, ছাত্ররা গিয়ে ব্যাপক আন্দোলন তৈরি হয়। ডিএমকে, যারা এই গোটা রাজনৈতিক নেতৃত্ব এই আন্দোলনে যাদের হাতে ছিল, তারা ছাত্রদের নিয়ন্ত্রণ করতে পারে না। আন্দোলন ছড়িয়ে পড়ে, এই আন্দোলন এত দূর যায় যে আন্নামালাই ইউনিভার্সিটির একটা উদাহরণ দিচ্ছি, এখানে সময়ের জন্য আমি ডিটেলে যেতে পারছি না, আমি ব্যাক করবো আসাম বলে। আন্নামালাই ইউনিভার্সিটির রেজিস্ট্রারের বাংলো পুড়িয়ে দেয় ছাত্ররা। কেন? হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, উত্তর ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, হিন্দি ভাষাকে না মেনে নেওয়ার জায়গা থেকে। আমরা এইটা কেন এই কথাটা বলছি,
দুটো তিনটে জায়গা আছে। আমি একটু নিজে এই এতক্ষণ সময় নষ্ট হয়েছে বলে অ্যাংজাইটি কাজ করেছে বলে একটু মানে কথা ঠিক মতন গুছিয়ে বলতে পারছি না, কারণ কম সময়ে কথাগুলো বলে ফেলতে হবে, খুবই সেন্সিটিভ বিষয় বলে। যারা এই হিন্দিকে ভেবেছিলেন ভারত রাষ্ট্রের ভাষা হবে, তারা কি কোনো খারাপ উদ্দেশ্য থেকে করেছিলেন? না, তাদের কাছে ভাবনাটা ছিল জাতীয় সংহতি, জাতিগত একটি পরিচিতি তৈরি করা। ভারতবর্ষ একটি জাতি কিনা তা নিয়ে আজকেও বিতর্ক আছে। ভারত রাষ্ট্র একটি জাতিরাষ্ট্র কিনা, হয়ে উঠতে পেরেছি না কিনা, ভারতীয় বলে আমরা কি একটি জাতি কিনা, নাকি আমরা বাঙালি, বিহারি, মারাঠি ইত্যাদি প্রভৃতি। এই যে জাতীয় সংহতির জায়গা থেকে একটি নির্দিষ্ট ভাষাকে চাপিয়ে দেওয়া, সেটি একটি বড় সমস্যা। এটি আধিপত্যের একটি রূপ ভারতবর্ষের ক্ষেত্রে। আসলে আধুনিকতার জায়গা থেকে ইউরোপের অনুকরণে আমাদের মতন রাষ্ট্রগুলো তৈরি হলো, ভারত রাষ্ট্র, কিন্তু আজকে ইউরোপের, বিশেষ করে পশ্চিম ইউরোপের যে ছোট 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 রাষ্ট্র, যেখানে মূলত একভাষী বা একই ধর্ম সম্প্রদায়ের মানুষজন আছেন, সেখানে যত সহজে সেই রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা যেতে পারে, ভারত রাষ্ট্রের ক্ষেত্রে তো সেটা নয়। এত এত ভাষা, প্রত্যেকের আলাদা সংস্কৃতি, সেটাকে যদি আমি জোর করে একটি জায়গায় বাঁধতে চাই, তাহলে যে সমস্যা হবার সেই সমস্যাই হবে। এই বাঁধতে চাওয়ার কিন্তু চেষ্টা কিন্তু বারবার তৈরি হয়েছে, মূলত তৈরি হয়েছে কেন্দ্রীয় স্তরে হিন্দির জায়গা থেকে। আমি এই জায়গাটাতেই ফিরব, যে জায়গা থেকে আমি বলছিলাম লিঙ্গুইস্টিক প্রভিন্স। এই যে 55 সালে আম্বেদকর লিখছেন, যখন আবার তৈরি হচ্ছে যে নতুন রাজ্যগুলো কিসের ভিত্তিতে তৈরি হবে। আম্বেদকর যদি পড়ো, আম্বেদকরকে আজকে খুবই বড় করে আমরা ধারণ করছি, আমরা বলি যে আম্বেদকরকে আমাদের পড়তে হবে, আম্বেদকরের সমস্ত জিনিস। আসামের আন্দোলনের প্রেক্ষিতে ধরো, আম্বেদকর বলছেন যে নতুন যে রাজ্য হওয়া উচিত, সেই রাজ্যগুলো অবশ্যই লিঙ্গুইস্টিক স্টেট হবে, কিন্তু সেটি ওয়ান স্টেট ওয়ান ল্যাঙ্গুয়েজ হবে। মাইন্ড ইট, ওয়ান স্টেট ওয়ান ল্যাঙ্গুয়েজ। বলছেন ওয়ান স্টেট ওয়ান ল্যাঙ্গুয়েজ মানে ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট নয়। এই দুটোর মধ্যে পার্থক্য কি? অর্থাৎ একরকম ভাষাভাষী মানুষ, তাদেরকে নিয়ে একটা রাজ্য তৈরি হলো, এটা নয়। নানান ভাষাভাষী মানুষ মিলে একটা রাজ্য তৈরি হবে, কিন্তু সেই রাজ্যের একটিই অফিসিয়াল ভাষা থাকবে, সেই রাজ্যের অনেকগুলো ভাষা হবে না, হবে না। আম্বেদকর বলছেন কেন? তাতে জাতীয় সংহতি নষ্ট হবে। দরকার হলে একই ভাষার মানুষকে দু জায়গায় তিন জায়গায় ভাগ করে দিতে হবে, দুটি রাজ্যে, তিনটি রাজ্যে, চারটি রাজ্যে ভাগ করে দিতে হবে। কেন দিতে হবে? কারণ আমাদের রাজ্যগুলো তৈরির প্রধান জায়গা হওয়া উচিত জিওগ্রাফিক্যাল লোকেশন, ভৌগোলিক জায়গা, অর্থনৈতিক জায়গা, জাতীয় সংহতি, বর্ডার ইত্যাদি প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত। তাহলে দেখো, এই লজিক থেকে, আম্বেদকরের এই লজিক যদি ঠিক হয়, তাহলে কিন্তু এই লজিককে মানলে বঙ্গভঙ্গকে লজিক্যালি না মানার কোনো কারণ নেই। আমি এই জটিলতাগুলোকে আসলে সামনে নিয়ে আসতে চাইছি। সরল জনপ্রিয় বয়ান আসলে কুহকি মায়া তৈরি করে, মিথ্যের দিকে নিয়ে যায়, মননে এক ধরনের অন্ধত্ব তৈরি করে। বহু সময় জনপ্রিয় বয়ানকে সবসময় সন্দেহ করি আমি। জনপ্রিয়তার বয়ান তৈরি করে ব্যাপক মানুষকে নিজের সঙ্গে নিয়ে ভোটে জেতা যায়, কিন্তু বিষয়টার সমাধান করা যায় না। একই রকম জিনিস ধরো, এই যে রাজ্যগুলোর কি হবে, নতুন যে রাজ্যগুলো, ভাষার ভিত্তিতে রাজ্যগুলো তৈরি হবে কিনা, তা নিয়ে যে বিখ্যাত কমিটি তৈরি হয়েছিল, পার্লামেন্টারি কমিটি, JVP কমিটি বলা হয়, জওয়াহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং সীতারামাইয়া, এদের নিয়ে যে কমিটি, সেই কমিটিও কিন্তু তারা বলেছিলেন, খুব তাদের একটা কথা আমার মনে হয় যেটা বলা উচিত, যে ভাষা কিন্তু শুধুমাত্র ঐক্যবদ্ধ করে তা নয়, ভাষা কিন্তু একে অপরের মধ্যে বিভাজনও আনে। তাদের একটা বক্তব্য ছিল। যাই হোক, আমি ফিরে আসি, যে এই যে ভাষাভিত্তিক যদি রাজ্য তৈরি হয় এবং তার যদি একটি ভাষা থাকে, তাহলে তো আসামের ক্ষেত্রে কি ব্যাপার? একটি রাজ্য তুমি তৈরি করবে, যদি তুমি একটি রাজ্য তৈরি করো, তাহলে
আসামেও একটি এই লজিক থেকে, জাতীয় সংহতির জায়গা থেকে যখন এই দাবি উঠবে যে আসামের ক্ষেত্রেও একটি ভাষা হওয়া উচিত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তাকে তাহলে বিরোধ করতে হলে অন্য তত্ত্ব, অন্য নৈতিকতা দিয়ে বিরোধ করতে হবে। তাহলে এই নৈতিকতারই বিরোধ করতে হবে যে না, এক রাজ্য একটি ভাষা তার হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এই নীতি আমরা মানব না। এই নীতি না মানলে কিন্তু মুশকিল আছে। আমি সময় বোধহয় আর 10-15 মিনিট আমি ব্যাক করে আসি আসামের ক্ষেত্রে এনে আমি একটু এই সিমিলি টানার চেষ্টা করব। আসামের ক্ষেত্রে গোটা গল্পটা কি দাঁড়িয়েছিল তোমরা জানো। আমি বরং প্রাক স্বাধীনতার জায়গাটাকে একটু বলতে চাই। ইয়ান্ডাবু চুক্তি তোমরা জানো 1826, তারপরে 1836-এ মোটামুটি ঠিক হলো যে এখানের ভাষা কি হবে, সেখানে কোর্ট ল্যাঙ্গুয়েজ, লোয়ার কোর্টে নিম্ন আদালতের ভাষা হিসেবে ফার্সির বদলে বাংলাকে ইন্ট্রোডিউস করা হলো। 37-এ একটা না হলো, সেখানে লোয়ার কোর্ট, নিম্ন আদালত এবং স্কুল, সেখানে পড়ানোর মাধ্যম হিসেবে বাংলা ভাষা চালু করা হলো। এর বিরুদ্ধে প্রথম কারা বলছেন এটাও জানো, মানে এটিও চর্চিত। এর বিরুদ্ধে প্রথম বলছেন কিন্তু খ্রিশ্চান মিশনারিরা। শিবসাগর, সেখানে তারা প্রেস তৈরি করছেন। তারও আগে প্রথম লিখছেন হচ্ছে 1839 সালে অসমীয়া ভাষার, যেমন বাংলা ভাষার ব্যাকরণ ইংরেজদের হাত ধরে আমরা প্রথম পাচ্ছি আর কি, সে অর্থে অসমীয়া ব্যাকরণ লিখছেন 1839 উইলিয়াম রবিনসন, গ্রামার অফ দ্য অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজ। কেন লিখছেন, কেন? খুব গভীরে না গেলেও বলা যায় সেইখানে মিশনারিদের একটি ধর্মীয় উৎসাহ আছে, ধর্মীয় কারণ, গোটাটার পেছনে একটা ধর্মীয় কারণ আছে, অন্য খুব কারণ আছে তা নয়। এইখানে ইভাঞ্জেলিজম, যারা মনে করেন যে বাইবেলকে আসলে যে ভাষীর মধ্যে আমি আমার ধর্মের প্রচার করতে নিয়ে যাচ্ছি, সেই ভাষায় যদি আমি না অনুবাদ করি তাহলে আমার ধর্ম সেখানে তার যে যথাযথ আলোক প্রাপ্তি সেটি হবে না। সে জায়গা থেকেই কিন্তু এই যে বিভিন্ন ভার্নাকুলারগুলো তথাকথিত ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই খ্রিশ্চান মিশনারিদের একটা ভূমিকা আছে। তাদের লিপি না থাকলে অন্য লিপি ব্যবহার করা, যে কারণে খাসি, আমি মেঘালয়, আজকের মেঘালয়ের শিলং, সে খাসি পাহাড়ের কথা বলছি। খাসিয়া ভাষায় যখন প্রথম যে বাইবেলটি অনুবাদ করা হয় তার লিপি কিন্তু ছিল বাংলা। পরবর্তীতে তো খাসিয়া ভাষার লিপি হিসেবে রোমানকে নেওয়া হয়, ফলে তার একটা অন্য ইতিহাস আছে। ফলে মিশনারিদের একটা ভূমিকা ছিল। তারা শিবসাগর অরুণোদয় প্রেস তৈরি করছেন, অরুণোদয় পত্রিকা তৈরি করছেন, তার মধ্যে দিয়ে তাদের বক্তব্য বলছেন যে এটি আলাদা ভাষা, তা নিয়ে বিরোধ। সেইখান থেকে অসমীয়া মধ্যবিত্ত শ্রেণী তৈরি হচ্ছে, অসমীয়া ভাষাকে কেন্দ্র করে তারা নিজেদের ভাষার অ্যাসারশন চাইছেন, নিজেদের ভাষার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে চাইছেন। সেইখানে প্রথম দিকে অসমীয়া ভাষী লোকজনও, যারা ব্যক্তিজীবনে অসমীয়া ভাষা ব্যবহার করেন, তারা তাদের লেখাপড়ার ক্ষেত্রে, পত্রিকার ক্ষেত্রে বাংলা ব্যবহার করছেন। তা নিয়ে তাদের নিজেদের মধ্যেও নানান বিরোধ। এর পথ আমরা পেরিয়ে এসেছি। এই পথ পেরিয়ে এসে কতগুলো বিশেষ ঘটনা, যেটি হলো 20 শতকের স্বাভাবিকভাবে যখন এই দক্ষিণ ভারতের ঘটনাটা ঘটল, বিশেষ করে ওই যে বললাম যে 52 সালে আত্মাহুতি শ্রীরামুলুর, তারপর কিন্তু সারা ভারতেই এই ভাষিক মর্যাদাবোধের জায়গা থেকে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন এবং ভাষা, ওই একটি ভাষা হবে রাজ্যের, তার দাবিগুলো কিন্তু অনেক জোরালো হতে শুরু করে। সে জায়গা থেকে অসমের ভাষাও অসমিয়া হবে এর একটা দাবি উঠতে থাকে, এবং সেই জায়গা থেকে 1960-এর ল্যাঙ্গুয়েজ বিল এবং সেইখান থেকে গ্রহণ করা। এখানে একটা তথ্য গুরুত্বপূর্ণ, সেখানে ডিবেটের পরে কিন্তু অসমে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে বিরোধ ডিবেট হয়েছিল, সেখানে কিন্তু 50-0 ভোটে অসমিয়া ভাষা হওয়া উচিত একমাত্র রাজ্য ভাষা, সেটি জিতেছিল। তার ইতিহাস ইত্যাদি ইত্যাদি জানো তোমরা। তারপর 1961-র ভাষা আন্দোলন, এবং 1961-র ভাষা আন্দোলনের জায়গা থেকে 11 জনের মৃত্যু, তারপরও 72, 86 ইত্যাদি ইত্যাদি প্রভৃতি তোমরা জানো, মাধ্যম আন্দোলন। এখানে আমি
তুলনায় কম চর্চিত একটা বিষয়, মানে জানো তোমরা, তবু আরেকটা জিনিস আমি বলতে চাইছি। দেখো তাহলে ব্যাপারটা কি ঘটলো, কেন্দ্রীয় স্তরে যদি একটি ভাষাই কেন্দ্রীয় ভাষা হতে পারে লজিকের জায়গা থেকে, তাহলে রাজ্য স্তরে কেন একটি ভাষা হবে না? এই জায়গা থেকেই একদল মানুষ বললেন যে কেন্দ্রীয় স্তরেও একটি ভাষা হওয়া উচিত নয়, রাজ্য স্তরেও একটি ভাষা হওয়া উচিত নয় সরকারি ভাষা হিসেবে। যে কারণে ভারতবর্ষের যে অষ্টম তপশিল, আচ্ছা 8টার পরে আসবেন বিশ্বজিৎ লিখছেন, ঠিক আছে, আমি আজ কতক্ষণ আছে, আর আর আরও 10-15 মিনিট আছে আর কি। না না ঠিক আছে, আমি 8টার মধ্যে বেরিয়ে যাব, চিন্তা নেই, নির্ণয়। আমি আটটা 5-4-এর মধ্যে বেরিয়ে যাব, সমস্যা নেই। যাই হোক, আমি একটু অন্য কথাগুলো বলে নিই সেইখান থেকে, যে বিরোধটা কী হলো। বিরোধটা হলো যে এখানে বিভিন্ন ভাষাভাষী আছে, বাঙালিদের দিক থেকে যেমন বিরোধ এসেছিলো, তেমনি যে হিল মানে যারা পাহাড়ে থাকে ট্রাইবাল, তাদের দিক থেকেও ব্যাপক বিরোধিতা এসেছিলো। তখন তো আসাম আজকের আসাম নয়, আজকের মেঘালয় আসামের মধ্যে, আজকের মিজোরাম আসামের মধ্যে তৎকালীন যখন 60 সালে ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট পাস হচ্ছে, এবং তারা তো অসমীয়া বলেন না, তাদের ভাষা তো অসমীয়া নয়, তারা তো ইংরেজির পক্ষে সওয়াল করছেন। এই যে একটি ভাষার হবে রাজ্যের, এইখানে একটা 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 লজিক আছে। কি সেই লজিক? আমি সংখ্যাগুরু, আমার ভাবনাই সবাই মেনে নেবে, আমার ভাবনা যদি তুমি না মানো তাহলে তোমাকে আমি বহিষ্কার করব, অথবা তোমাকে আমি শাস্তি দেব, মেরে ফেলবো, কাটবো, শাস্তি দেব। সেই ভাবনা আমার ভাষিক ভাবনা হতে পারে, আমার রাজনৈতিক ভাবনা হতে পারে। এটা হচ্ছে এক ধরনের নৈতিকতা, একটা সিস্টেম, একটা যুক্তিবোধ। আরেকটা হলো আমি আমার মতন ভাববো, তুমি তোমার মতন ভাববে, আমাদের দুজনের ভাবনার বিনিময় হতে পারে, দুজনেই দুজনের ভাবনা নিয়ে একে অপরকে ক্ষতি না করে থাকবো। এটি আরেকটি লজিক। 19 কিন্তু এই দ্বিতীয়টির জায়গাকে সামনে নিয়ে এসেছিল, যে বেশিরভাগ যে মানুষ, তাদের মুখের ভাষা হতে পারে অসমীয়া, কিন্তু এখানে ব্যাপক সংখ্যক মানুষ আছে আসামে যাদের মুখের ভাষা অসমীয়া নয়। আমি মুখের ভাষা বলছি মানে এখানে জটিলতাটা আছে, আমি ভেবেছিলাম সেটাও একটুখানি বলবো। সেটা হচ্ছে যে মানে বাংলা ভাষী মানেই বাঙালি, এটা কিন্তু এত সহজ নয়। বাংলাদেশেও এরশাদের একটা খালেদা জিয়ারাও একটা মানে একটা 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 তত্ত্ব ছিল যে তারা বাঙালি নয়, বাংলাদেশি। ফলে আমি যদি নিজেকে বাঙালি মনে করি, শুধু বাংলা ভাষী হলেই বাঙালি মনে করব তার কারণ নয়, কিন্তু তখনই এই কথাটা খাটে যে আমি বাঙালি কিনা। সেই কারণে আমি বারবার বাংলা ভাষাভাষী এই কথাটা ব্যবহার করছি। তো এই যুক্তিটার বিরোধিতা কিন্তু 19 করেছিল। ওই যে হোমোজিনিটির বদলে হেটেরোজিনিটি, এক দেশ দেশটা, এক পাথুরে শৃঙ্খলা, তার বদলে বহুমাত্রিকতা, প্লুরালিটি। তুমি তোমার ভাবনা নিয়ে থাকবে, আমি আমার ভাবনা নিয়ে থাকবো, আমি আমার ভাষায় গান গাইব, কথা বলবো, পড়বো, লিখবো, গল্প লিখবো, তোমার ভাষাকেও আমি সম্মান করব, তুমিও আমার ভাষাকে সম্মান করতে পারো। আমাকে তুমি দমন করো না, দাবিয়ে রেখো না। এই জায়গা থেকে ধরো একটু সময় নেবে, ঠিক আছে, 8টা তো বাজেনি এখনও, বোধ হয় 8টা বাজতে তো বোধ হয় 8-10 মিনিট। এখানে আমি একটা অন্য জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে 61 যে আন্দোলন হলো, সেখানে অন্য একটা জিনিস হয়েছিল। আমি এখানে এই জায়গাটা বলার জন্য বলছি যে প্রথমে যখন এই আন্দোলন শুরু হচ্ছে বরাক উপত্যকায়, অনেকের মতে শিলচর থেকে করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে এই আন্দোলন অনেক বেশি জোরদার ছিল। পরে 1961 সালের 19শে মের ঘটনার পর কেন্দ্র চলে আসে শিলচরে, কারণ শিলচর অন্য কারণ একটি কেন্দ্র ছিল বলে। যাই হোক, এটি তো অন্য প্রশ্ন, বেশি কমের বিষয় নয়। সবাই কিন্তু ব্যাপকভাবে একটা ব্যাপক সংখ্যক মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এখানে 1961 সালের 19শে মের পর কয়েকটা ঘটনা ঘটে। কি ঘটে? যে সংগ্রাম পরিষদ তৈরি হয়েছিল বাংলা ভাষা পক্ষে, বা বলা ভালো যে অসমিয়াকে একমাত্র রাজ্য ভাষা করার বিপক্ষে, তার বিরুদ্ধে একটি সংগঠন তৈরি হয় হাইলাকান্দিতে।
19শে মে ঘটনার দুদিন পরে 21শে মে শান্তি পরিষদ, নেতৃত্বে ছিলেন গোলাম জিয়ানি চৌধুরী আর পুলকেশী সিং। কারা ছিলেন এই আন্দোলন, কারা বলছিলেন, কারা এই শান্তি পরিষদ এর মধ্যে ছিলেন? বরাক উপত্যকার মণিপুরি ভাষাভাষী মানুষদের একটা অংশ, কাছাড়ি যে ভাষাভাষী মানুষ, কাছাড়ি যারা ডিমাসা ভাষাভাষী মানুষ, তাদের বড় অংশ, এবং মুসলিম ধর্মাবলম্বী বাংলা ভাষাভাষী মানুষদের একটি অংশ মিলে এই সংগঠন তৈরি হয়। এবং তারা কিন্তু যে ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিল, তার পক্ষে ছিলেন। তারা বলেছিলেন যে না, বাংলাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিক্লেয়ার করা যাবে না, আমরা তার বিরুদ্ধে। কেন? এখানেও ওই আধিপত্যের ভয়। আমি ঘটনাটা শুধু দুটো উল্লেখ করি, তারপর এই শান্তি পরিষদ এবং সংগ্রাম পরিষদের মধ্যে নানান সংঘাতের ঘটনা ঘটে। সংগ্রাম পরিষদও যেমন গৃহমন্ত্রকের কাছে তাদের দাবি জানায়, শান্তি পরিষদও তাদের দাবি জানায়, ভিন্ন দাবি। শান্তি পরিষদ বলে অসমীয়াকেই করা উচিত, সংগ্রাম পরিষদ যেমন বলে না, করা উচিত না। সেইখান থেকে 1961 সালের 21শে মে এই শান্তি পরিষদের একটি মিছিল হয়। সেই মিছিল থেকে অসমীয়া ভাষার পক্ষে হাইলাকান্দিতে আওয়াজ ওঠে, অসমীয়া ভাষাকেই আসামের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করতে হবে, এই দাবিতে সংঘাত হয়। সংঘাত এত দূর হয়, সেখানে পুলিশ গুলি চালায়। গুলি চালিয়ে যারা এই বাংলা ভাষার করা যাবে না, অসমীয়া ভাষার পক্ষে আন্দোলন করছিলেন, তাদের 5 জন সেখানে মারা যান। 14 জন গুলিতে ব্যাপকভাবে আহত হন। এই তথ্যটা কেন বললাম? আমি বলছি আজকের জায়গার পরিপ্রেক্ষিতে কিভাবে দেখব, এবং এটাকে তো ব্যবহার করা হবেই, যার জন্য 1989 সালে যখন হাইলাকান্দিতে অসম সাহিত্য সভার যে সম্মেলন হয়, সেখানে এই 5 জনকে শহীদের স্বীকৃতি দেওয়া হয় অসম সাহিত্য সভার পক্ষ থেকে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই বরাক উপত্যকায় থেকেও এরা কেন এর বিরোধিতা করলেন? ভয়। কি? শোষিত হবার ভয়, আধিপত্য কামিতার বিরুদ্ধে ভয়। কি সেই ভয়ের প্রধান জায়গাগুলো? অনেকগুলো জায়গা, এখানে খুব ছোট ছোট করে 2-3টে জায়গা যদি বলা যায়, সেটা হচ্ছে যে যখন ওই 60-এর যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিল, তারপরে যে শাস্ত্রী ফর্মুলা বলতে আমি ভারতের প্রধানমন্ত্রী যিনি পরে হবেন, সেই শাস্ত্রী ফর্মুলার একটি জায়গা ছিল যে আসামের যে মাইনরিটি ল্যাঙ্গুয়েজ, তাদের জন্য নানান ব্যবস্থা নেওয়া হবে। সংগ্রাম পরিষদ সম্পূর্ণ শাস্ত্রী ফর্মুলাকে নাকচ করেছিলেন। ফলে এদের মনে হয়েছিল যারা বাংলা ভাষা বাইরে অন্যান্য ভাষাভাষী আছেন, বরাক উপত্যকাতে যদি বলা যায় নির্দিষ্টভাবে মণিপুরি এবং কাছাড়ি ডিমাসা ভাষাভাষী, তাদের মনে হয়েছিল যে এর মধ্যে দিয়ে তো তাদের যে ভাষা, সেই ভাষার তো আর স্বীকৃতি পাচ্ছে না, তাহলে শাস্ত্রী ফর্মুলাতে তাও তাদের ভাষাভাষী মানুষজন কিছু স্বীকৃতি পেতেন, এর মধ্যে দিয়ে শুধু বাংলা ভাষাভাষী মানুষজনই স্বীকৃতি পাচ্ছেন। 1, 2, মুসলিমদের কাছে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। তোমরা জানো যে গণভোট হয়েছিল। গণভোটে এরকম প্রচুর মানুষ ছিলেন যারা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিলেন, কিন্তু যে নতুন যে রাষ্ট্র ব্যবস্থাটা হলো, তারা এইখানে থাকতে বাধ্য হলেন। এবং তারপর যে এবং দেশভাগের ফলে প্রচুর সংখ্যক মানুষ এপারে আসা বাধ্য হয়ে, ছিন্নমূল হয়ে, তার মধ্যে দিয়ে এই রকম একটা বক্তব্য উঠে এসেছিল, সত্য মিথ্যের বাইরে আছে। তথ্য আছে যে হাইলাকান্দি বা বরাক উপত্যকাতে জনবিন্যাসের পরিবর্তন যদি দেখা যায়, যে 1941 থেকে 51 প্রায় 18% জনগণনায় দেখা গেছে যে বৃদ্ধি হচ্ছে, আর 41 থেকে 51 থেকে 61
প্রায় 23-24% বৃদ্ধি পাচ্ছে মানুষ, এবং এই বৃদ্ধি কিন্তু মূলত হিন্দু বাঙালি। এই যে এই ব্যাপক মাত্রায় হিন্দু বাঙালির বৃদ্ধি, এটি একভাবে মুসলিমদের একটি অংশের মধ্যে এই ভয় নিয়ে গিয়েছিল যে আমরা এবার হিন্দু বাঙালিদের অধীনস্থ হব। শুধু তাই নয়, এর মধ্যে কতগুলো ঘটনা ঘটে গেছে যা এত কম সময়ে বলা যায় না। সেটা হচ্ছে যে এই গোটা বরাক উপত্যকাকে কেন্দ্র করে নতুন একটি রাজ্য, তারও দাবি উঠেছিল, পূর্বাচল রাজ্য। ওদিকে গোয়ালপাড়াকে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে দেওয়ার দাবি উঠেছিল। সেই জায়গা থেকে এই রকম একটা ভাবনা ছিল যে আসামকে ভাগ করতে চাইছে, পূর্ববঙ্গ থেকে, পূর্ব পাকিস্তান থেকে আসা হিন্দু বাঙালিরা আসামকে ভাগ করতে চাইছে, এই রকম একটা প্রচার বা একটা বিশ্বাস ব্যাপক মানুষের মধ্যে কাজ করছিল। সেই জায়গা থেকে শোষিত হবার ভয়, সেই জায়গা থেকেই কিন্তু উল্টো আন্দোলন, উল্টো জায়গা, শান্তি পরিষদ তৈরি ইত্যাদি। আমি কেন শান্তি পরিষদের কথাটা এতটা গুরুত্ব দিয়ে বললাম, তার কারণ দেখো, আসলে ভাষা আন্দোলন এটা কখনোই শুধুমাত্র এই আমার মুখের ভাষা কি হবে ভাষাকে কেন্দ্র করে থাকেনি। ভাষার স্বীকৃতির দাবিতে যে আন্দোলন, তা সবসময় ক্ষমতার বিন্যাস, ক্ষমতা কার হাতে থাকবে তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ফলে ভাষা আন্দোলন এক অর্থে ক্ষমতার আন্দোলনও। কখন? যখন ভাষার সঙ্গে জাতিসত্তার এক ধরনের ভাষাকে কেন্দ্র করে জাতিসত্তা যে গঠন, এই মডিউল যখন কাজ করে, নানানভাবে জাতিসত্তা গঠন হতে পারে। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে ভাষা আন্দোলন শেষ অর্থে ক্ষমতার আন্দোলন। আর ক্ষমতার আন্দোলনে তো কি করতে হয়? অবস্থান নিতে হয়। সেই অবস্থান কিভাবে নেব? অবশ্যই আমার প্রেক্ষিত থেকে আমি নেব, তুমি তোমার প্রেক্ষিত থেকে নেবে। আজকের ভারতবর্ষেও যে নানান ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন, সেগুলোও কিন্তু এক অর্থে এই। ফলে আজকে দাঁড়িয়ে এই 19কে যখন দেখব, অবশ্যই প্রত্যেকেই তার প্রেক্ষিত থেকে দেখবেন। আমার কাছে 19 ওই বিশেষ ব্যঞ্জনা পেরিয়ে, যে ব্যঞ্জনা অবশ্যইভাবে বলছি যে বরাক উপত্যকা এবং অসমের ক্ষেত্রে সত্যি, যে সাধারণ ব্যঞ্জনায় আমাকে নিয়ে যেতে চায়, সেটি হলো যে সংহতির নামে, ঐক্যবদ্ধ করার নামে যদি আমি যে কোনো উপায়ে কাউকে জোর করে আমার সঙ্গে থাকতে বাধ্য করি, আমার মতামত, আমার ভাবনা, আমার বিশ্বাস তার ওপর চাপিয়ে দিতে চেষ্টা করি, তাহলে সেটি যা হয় সে তার বিরোধিতাই আসলে 19 শিখিয়েছিল। 19 অর্থ আমার কাছে আধিপত্যের বিরোধিতা। 19 অর্থ আমার কাছে প্লুরালিটির, বহুমুখিনতার, নানান মতের সেলিব্রেশন। 19 মানে নিছক আমার কাছে বাংলা খুব ভালো ভাষা, বাংলা আহা বাংলা উহু বাংলা নয়। কোনো ভাষাই খারাপ ভাষা নয়। প্রতিটি ভাষাই সেই ভাষাভাষীর প্রয়োজন মেটাতে পারলে তা অত্যন্ত ভালো এবং যথাযথ ভাষা। পৃথিবীতে একটিও ভাষা নেই যা খারাপ ভাষা হতে পারে এবং কোনো ভাষা আরেক ভাষার থেকে মানে বেশি ভালো ভাষা হতে পারে। উন্নত ভাষা, অনুন্নত ভাষার এইসব ধারণার সঙ্গে আসলে ক্ষমতা জড়িত। এই আমি ওইখানে তো যেতে পারলাম না সময়ের কারণে। ফলে আমার এই গোটা বক্তব্যে খুব জট পাকিয়ে গিয়েও শেষ যেটা বলতে চাইছি যে আজকে যদি 19কে আমাদের মনে রাখতে হয়, 19কে যদি যথাযথভাবে আমাদের মধ্যে, যদি 19-এর প্রেরণাকে নিজেদের মধ্যে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আসলে বহুত্বের পক্ষে কথা বলতে হবে। লড়াইটা, সংঘাতটা অসমিয়া বনাম বাংলা নয়। সংঘাতটা কেন্দ্রিকতা, চাপিয়ে দেওয়া, তার বিরুদ্ধে বহুত্বের উদযাপন। আমার কাছে আজকের 19শে মের
প্রেরণা এটাই, নিশ্চয়ই তোমাদের কাছে আলাদা থাকবে। আমার ধারণা আমি তপোধীরবাবুর সময় কিছুটা নিয়ে নিয়েছি। সবাইকে ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকতো আমি উত্তর দিতাম। আমি এই মিডিয়াতে খুব একটা অভ্যস্ত নই, খুবই খারাপ সেটা বোঝাই গেল আজকে। ডিকশনারি মোটা হলে ভাষাটা ভালো, সঞ্জয় লিখেছে, চমৎকার। ডিকশনারি মোটা হলে ভাষাটা ভালো নয়, ডিকশনারি ভাষার কোনো কিছুই, ও নিশ্চয়ই মানে ব্যাপারটা মজা করেছে, ব্যজস্তুতি, একদম ঠিক। মানে ডিকশনারির সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই। ডিকশনারি কেন প্রয়োজন হয় সেটা জানেন নিশ্চয়ই, এখানে যারা আছো তারাও প্রত্যেকে জানো ডিকশনারি কেন প্রয়োজন হয়। আমি কেউ কেউ বলবে মানে আসলে কি মাঝখান থেকে এই বলা এই জায়গাটা থেকে আমি কোন জায়গাটা, আমি আসলে অনেকগুলো জায়গা ভেবেছিলাম বলবো, সেটা তো আর আজকে বলার মতন কিছু না। আমি বলবো যে তোমরা একটু দক্ষিণ ভারতের আন্দোলনের জায়গাগুলো একটু দেখো, সেই দেখার জায়গাগুলোকে যদি কিছু করতে পারো, যদি কিছু প্রশ্ন থাকে বরং ভালো হয়। এই যে কম্পিউটারকে বেশি কাজে লাগানোর মডেল যদি বাংলায় করা যায়, সঞ্জয় বলে কেউ একজন বলছেন, এখানে আমার কতগুলো মত, এগুলো তো ক্ষমতা, বাজার, পুঁজি, রাষ্ট্র এর সঙ্গে যুক্ত, ঠিক। সেটা হচ্ছে যে আজকের দিনে সেটা আবার নির্দিষ্টভাবে এটা ভাষা আন্দোলনের বাইরে। আমার কাছে কোনো একটি ভাষা থাকবে কি থাকবে না সেটা অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। এক হচ্ছে যে সেই ভাষায় কতজন মানুষ কথা বলছেন, এটা গুরুত্বপূর্ণ। মানুষ যদি কথা বলে সেই ভাষা থাকবে। তুমি সেই ভাষায় কথা বলো না, অথচ 5000 বই লিখছো, সে ভাষা 5000 বই আছে, সে ভাষা থাকে না, সে ভাষা জীবন্ত হিসেবে থাকে না। এর উদাহরণ ভুরি ভুরি আছে। এটি প্রথম, তার একটি ভাষা থাকবে কি না তার প্রথম শর্ত, টিকবে কি না। অন্য আরেকটি কথা আছে, সেটি হলো টেকা অর্থ কী। সঞ্জয়নাথ যিনি বারবার বলছেন, মানে এই যে কি বলছেন যে কম্পিউটার যে বলছে যেই ভাষায় শব্দ বেশি সেটি ভালো, উন্নত ভাষা না। উন্নত শব্দটার সঙ্গে না এক ধরনের ভ্যালু জাজমেন্ট আছে, আমি মনে করি না। কেউ মনে করতে পারেন, বলতে পারেন যে সেই ভাষায় অনেক বেশি কাজ করা সম্ভব। কাজ করা মানে আসলে ডেভেলপমেন্ট, মানে কম্পিউটারের কাছে একরকম, আমার কাছে আরেক রকম। আমি আর আপনি যদি কোনো একটা কাজ এর মধ্যে দিয়ে চালিয়ে নিতে পারি, তাহলে আর উন্নতি অনুন্নতির কথা কি করে আসে? হ্যাঁ, সমাজ যে পরিমাণে জটিল হয়েছে, মানব সভ্যতা যে পরিমাণে জটিল হয়েছে, সে পরিমাণে আমাদের শব্দের মধ্যে জটিলতা বেড়েছে, শব্দ ভাণ্ডার বেড়েছে। শব্দ ভাণ্ডার কেন বাড়ে, বেশি শব্দ ভাণ্ডার বাড়ে, সেটা হচ্ছে ইন্টারাকশান। আমি আন্দোলন শিলচরে কেন হয়েছিল, আচ্ছা যাও, শেষে শব্দ কেন বাড়ে, অন্য জায়গা থেকে শব্দ নেওয়া ভালো কি খারাপ এগুলো তোমরা জানো। শব্দ ঋণ সবসময়ই যে কোনো ভাষাকে ঋদ্ধ করে। আমি 50টা ভাষা থেকে যদি আমার ভাষায় শব্দ নিতে পারি, তাহলে আমার ভাষাটা অবশ্যই ঋদ্ধ হবে। উন্নত অনুন্নত এটি, এই শব্দটায় আমার আপত্তি আছে, কেউ ব্যবহার করতে পারে, আমি ঋদ্ধ এটা বলতে পারি। কম্পিউটার, হ্যাঁ, এটা কাজের জন্য, আজকে বাজারের কাজ, পরিভাষা যে অর্থে করতে হয়, এইগুলো সব না ক্ষমতার সঙ্গে যুক্ত। এগুলো ক্লাসে যখন আমি পড়াই, কি করে মান্যতার প্রশ্নটা, যেমন কোন ভাষার কোন বুলিটি মান্য হবে, এ নিয়ে আন্দোলনও হতে পারে। আবার কোন বুলিটি মান্য হবে সেটি গোটাটা তো ক্ষমতার গোটা রাজনীতি তার সঙ্গে যুক্ত থাকে। ফলে উন্নত অনুন্নত যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভে আমি খুব বিশ্বাস করি না। সব ভাষাই উন্নত, ওই যে বললাম যে হ্যাঁ, কাজের ভাষা হতে পারে। আজকে যদি বাংলায় আমরা কম্পিউটার, বাংলাদেশ যেটা করেছে, কম্পিউটারে যদি আমরা বাংলাতে প্রচুর কাজকর্ম করি, বাংলা কম্পিট করতে পারবে। আজকে বাজারের ভাষা হিসেবে তুলে ধরতে হবে। আর খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ক্ষমতার ভাষা। ক্ষমতার ভাষা হিসেবে যদি, ক্ষমতার সঙ্গে যদি আমি মিলে চলতে পারি, ক্ষমতার ভাষা হিসেবে যদি আমার ভাষাকে আমি তৈরি করতে পারি, তাহলে তো রুল করবে। আজকের পৃথিবী পুঁজি চালায় আজকের পৃথিবীকে। আজকের গোটা সমাজ সভ্যতা তা ক্যাপিটাল যেভাবে চায় সেভাবে চলে। ক্যাপিটাল যদি মনে করে ক্যাপিটালের কাছে কোনো ভাষা ভালো, কোনো ভাষা খারাপ, তা নয়। ক্যাপিটালের কাছে যেমন কোনো কিছুর আলাদা করে গুরুত্ব নেই। ক্যাপিটাল মনে করে যে ভাষা দিয়ে তার মুনাফা বেশি হবে, সেই ভাষাকেই সে গ্রাহ্য করবে। ক্যাপিটালের এখানে সমস্যা, বা ক্যাপিটালের গোটা, আসলে ক্যাপিটালের মানে পুঁজি, আমি ক্যাপিটাল অর্থে পুঁজির কথা বলছি। পুঁজি যাকে চায়, পুঁজি যা চায়,
সেই অনুযায়ী ভাষা যদি চলে তাহলে পুঁজি তাকে নিজের স্বার্থে নিয়ে যাবে। এটা পুঁজির ক্ষেত্রেও নয়, শুধু লোকসংস্কৃতি, ক্যাপিটাল যদি চায় আজকে লোকসংস্কৃতি সাধারণ সংস্কৃতি হিসেবে পরিচিত হবে। ঠিক তোমরা দেখেছো আজকে যে পপুলার কালচার, পপুলার মিউজিক, সেখানে যেভাবে লোকসংস্কৃতিকে অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে, ঠিক তেমনি বাংলার যদি বাজার বেশি থাকে, দেখা যায় যে আজকে বাংলাতে এটা বিক্রি করতে হবে, কোনো একটা জিনিস, প্রোডাক্ট, সে বাংলাতেই বিজ্ঞাপন দেবে। ইংরেজি যদি না বোঝে সে লোক রাখবে একটা, সে চায় যদি লোক না রেখে কাজ হয়, আমি একটাই লোক রাখবো, সারা ভারতবর্ষের নানান ভাষাভাষীকেই সে একটি লোক দিয়ে, যদি সে একটি ভাষাতে বিজ্ঞাপন দিয়ে যদি সে কাজ চালাতে পারে, তার খরচ কম হবে। খুব পরিষ্কার কস্ট এফিসিয়েন্সির ব্যাপার এটি, এর সঙ্গে কোনো উন্নতি অবনতির ব্যাপার নেই। তাহলে তার পক্ষে তার লাভ বেশি হয়, একটা লোককে মায়না দিতে হয়। যদি দেখা যায় ভারতবর্ষে একটা জিনিস বেচতে হলে 30টা ভাষাতে বিজ্ঞাপন না দিলে লোকে বেচছে না, লোকে কিনছে না, তাহলে 30টা লোককে তাকে রাখতে হবে বা ট্রান্সলেটর ব্যবহার করতে হবে, তাহলে তখন তার বেশি ক্ষতি। ফলে সেইখানে সে এইটা করতে চায় না, তার ইন্টারেস্ট অন্য। সেইখানে যদি তার কাছে হিন্দিই নয়, ইংরেজিই নয়, যদি বলা যায় যে সারা ভারতবর্ষের ক্ষেত্রে মাল বেচতে গেলে তার বাংলা ব্যবহার করতে হবে, সে বাংলায় একটা লোক রাখবে। বাংলাদেশের ক্ষেত্রে কি হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে তো বাংলা ভাষাভাষীর বাইরে প্রচুর মানুষ আছেন, তাদের ভাষায় কি হয়? বাংলাদেশের ক্ষেত্রে একই, এই আধিপত্যের যে জায়গা, সেই জায়গাটার বাইরে বেরোতে পারলেই আমার ধারণা কিছু করতে হবে। সঞ্জয়নাথ, ভারতের কোনো ভাষা এখনও সেমান্টিক্সে কাজ করে না, বাংলা করতে পারলেই ক্ষমতা বাঙালির হাতে। মানে হ্যাঁ, ওই বাঙালির হাতে ক্ষমতা, আমি আসলে এই ন্যারেটিভে বিশ্বাসী নই। মানে বাঙালির হাতে ক্ষমতা থাকলে আমার ব্যক্তিগত লাভ আছে, অসমিয়ার হাতে ক্ষমতা থাকলে একজন ব্যক্তি অসমিয়ার লাভ আছে, হিন্দির হাতে ক্ষমতা থাকলে একজন ব্যক্তি হিন্দিভাষীর লাভ আছে। কিন্তু তাতে এই যে যুক্তিটা, 19-এর যুক্তি, আমার মতে তার বিরুদ্ধে, তার উল্টো দিকে। ক্ষমতায় প্রত্যেকেই তার মতন করে যদি থাকে, এই যে ভারতবর্ষের যে 8ম শিডিউল, এই 8th শিডিউল, তাতে 22টা ভাষাকে এখন অবধি স্বীকৃতি দেওয়া আছে। আমার মতে তো আরও প্রচুর ভারতবর্ষে মূলত যে ভাষাগুলো ব্যবহৃত হয় মানুষের মুখের ভাষায়, সবগুলোকেই ব্যবহার করা উচিত। সাহিত্য একাডেমিতে আরও কতগুলো অতিরিক্ত ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। আমি এইভাবে কোনো নির্দিষ্ট একটি ভাষাভাষী গোষ্ঠীর হাতে ক্ষমতাকেই আমি মনে করি সেটি ক্ষমতা দেওয়ার বিরুদ্ধে। কারণ সেটি আসলে ক্ষমতার তত্ত্বের কথা বলে, ক্ষমতার লজিক বলে, যে লজিকের বিরোধিতা আসলে 19 করেছিল। আমি যদি সেটি বলি তাহলে 19 করার কোনো, আজকে 19-এর উদযাপন করার কোনো মানে নেই। তাহলে অসমীয়া ভাষা যেটি করা হয়েছিল ঠিকই করেছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষের যে নতুন রাজ্যনীতি তা ঠিকই হয়েছিল, সে জায়গা থেকে তাহলে মানে এই আম্বেদকররা ঠিকই বলেছিলেন। তাহলে তো আমার তাতে বিরোধিতা, তাহলে বঙ্গভঙ্গ থেকে শুরু করে মানে সব কিছুকে আমাদের নতুনভাবে দেখতে হবে। আজকে কীভাবে দেখব? সহজ নয়, জটিল বিষয়কে জটিলভাবেই দেখা উচিত। হ্যাঁ, আমার এটা মত, অবশ্যই আমার এটা মত। মানে এইখানে আমি বলছি যে সঞ্জয় নাথ, আপনার অন্য একটা মত আছে, আমি আপনার মতটার সঙ্গে কিন্তু তর্ক করতে চাই, কথা বলতে চাই, এর মধ্যে দিয়ে এক ধরনের সত্যে পৌঁছতে চাই। আমি আপনার মতকে কিন্তু আমি বলবো না যে সঞ্জয় নাথ, আপনাকে আমি দাবি দিতে চাই, আপনাকে আমি গ্রুপ থেকে বের করে দিতে চাই, আপনাকে আমি বহিষ্কার করতে চাই, বের করে দিতে চাই। এটা বলার মানে হলো 19-এর বিরোধিতা করা। যারা একই সঙ্গে 19-এর শহীদ বেদিতে মালা দেবেন বা 19কে আজকে নিয়ে কথা বলবেন আর যাপনে আধিপত্যের তত্ত্বকে মননে যাপনে লালন করবেন, তারা আমার সন্দেহ 19-এর যে জায়গা সেটিকে যথাযথভাবে ধারণ করছেন কি না। যাই হোক, আমার ধারণা আমি এই 15 মিনিটেরও অনেকটা নিয়ে নিয়েছি, ক্ষমা চাইছি। এবং প্রত্যেকের কাছে আমি দুঃখিত যে আমি আমার সময় আসতে পারিনি। সময় আসলে আমার ইচ্ছে ছিল আজকে প্রাক-ঔপনিবেশিক ভাষানীতি কোম্পানির এবং সেইখানে আসামের গোটা ব্যাপারটা কি করে লড়িয়ে দেওয়া হলো এবং কেন অসমিয়া বাঙালির সংঘাত হলো সেই জায়গাটা বলা। এখানে একটা দুটো জিনিস শুধু 1.5 মিনিট আমি বলে দিই, সেটা হচ্ছে যে এই যে বরাক উপত্যকার ভাষা সেটা বাংলা কি না তা নিয়ে একটা বিতর্ক বরাক উপত্যকাতে এবং আসামে বিভিন্ন সময় তোলা হয়েছে। আজকে সেটা আমি শুধু সেটার মধ্যে আমি চলতে চাইছি না। শহীদুল হক চৌধুরীদের বক্তব্য আমি ভেবেছিলাম এখানে রেখেছিলাম তাদের বিভিন্ন বক্তব্যগুলো পড়ব বলে, সেটা নিয়ে কখনো অন্য পরে সময় কথা বলা যেতে পারে। সবাই ভালো থেকো, যারা এসছো, আমি আপ্লুত এতজন এসছো আমি ভাবিনি, এবং আমি অত্যন্ত দুঃখিত আমার আনাড়ি পড়ার জন্য, আমার জড়ত্বের জন্য। ক্ষমা চাইছি এবং
আজকের মতো আসছি, সবাই ভালো থেকো।